আমাদের ছোটোবেলায় খুব হাসি খুশি কাটতো, আমরা ভাই বোনেরা মিলেও আমরা অনেক খেলাধুলা করতাম, স্কুলে যেতাম একসাথে, মানে নদীর ধারে খেলতাম। কিন্তু দেখছি যত বড় হচ্ছে একে একে প্রত্যেক বছরই বন্যা হচ্ছে, নানা রকম প্রাকৃতিক বিপর্যয় আসছে, যার ফলে আমার বাবারা যে ঘরবাড়িগুলো বাঁধত প্রত্যেক বছর ভেঙে ভেঙে চলে যেত। বুলবুলি আমফানে আমাদের প্রচণ্ডভাবে ক্ষতি করে, কিছুই নেই, আমাদের সব জলে ডুবে গেছে। বাড়িতে যে চালটুকুও আমাদের ছিল। আমি ওই দুটো বাচ্চা কিনে এখানে জলে পড়ে যাই, এত বাতাস। আমরা যা দেখেছি দৃশ্য, সে দৃশ্য আর বলা যাবে না। দুটো বাচ্চাকে বাঁচাতে পারবো এমন একটা আমাদের আশা ছিল না। হাওয়া মানে প্রচণ্ডভাবে হাওয়া। এখানে 2007-এ আমি যেদিন আসি তার পরের দিনই আমাদের বাড়ির উঠোন গোটা জলে ডুবে গেছিল। নদী বাঁধ পুরো ভেঙে গিয়েছিল, জোয়ারের জল আসতো, আবার ভাটা হয়ে গেলে জল ওই ড্রেন দিয়ে বেরিয়ে যেত। দেখেছো কি তোমরা এক ভয়ানক নদী, মনে আজও থাকতো না, ভাসাতো না যদি। শুনেছো কি তোমরা তার ছিল কত জোর, নিয়ে গেছে মানুষের যত ঘরদোর। হুগলি বটতলা নদীর গর্ভে সব চলে গেল, আমাদের 42 বিঘে সম্পত্তি ছিল, সব চলে গেছে, কিচ্ছু নেই। একই দেখতেছি মুরগি ভেসে যাচ্ছে, হাঁস ভেসে যাচ্ছে, ঘরের চাল ভেসে যাচ্ছে, আর ছিল না, সবই সব ভেসে গেছে, হাঁস মুরগি গরু ছাগল যা ছিল সবই ভেসে যাচ্ছে। আমি সাদের সাদের আসিই দেখতেছি। তখন তো এমনিতে এত সুযোগ সুবিধা ছিল না যে আগে থাকতে ওয়্যারলেস করে দেবে, কিচ্ছু ছিল না তখন, কিচ্ছু ছিল না। সাইক্লোন আসে তখন তো এত সুযোগ সুবিধা ছিল, যার জন্য তোমাদের আরো বেশি ক্ষতি হয়েছে। কি ক্ষতি স্যার, বলে আমি এখানে যদি দেখতে হয় তাহলে এত দূর জল আসতো, এতটা হয়ে যেত। তখন তো আর ম্যানগ্রোভ সম্বন্ধে কারো ধারণা ছিল না। ডাইরেক্ট ঢেউ লেগে এই বাঁধের অবস্থায় কংক্রিটগুলো নিচে নেমে গেছে, বাঁধের মাথাগুলো এইরকম অবস্থা হয়ে গেছে। ওই তো পুরো বাড়ি ডুবে গেছে, মানে 50, 60, 70টা বাড়ির মতন পুরো ডুবে গেছে জলে। প্রথম আমাদের এখানে নিউজ আসে, ওদের সঙ্গে আলাপ আলোচনা হয়, দানা দিয়ে যায়, আমরা সবাই মিলে বসাই, গ্রামের লোকেরও ডেকে নিয়েছি, আমরাও নিই। তখন অত গ্রুপ টুরুপ ছিল না, আমরা 13 সাল থেকেই বসাতে গাছ। 2017 সালে গ্রাম পঞ্চায়েতের হাতে খবর পেলাম যে এইরকম একটা সংস্থা চারা লাগানোর কাজ করবে। তা আমরা নিজের ইচ্ছাতে আমাদের মনে এক বলে বুড়াবুড়ির তটের কয়েকজন আর গোবর্ধনপুরে কয়েকজন মিলে আমরা চেষ্টা করি যে ওই বাদাবনটাকে লাগাবো। আমরা ম্যানগ্রোভটাকে এখন আমরা বুঝতে পারছি যে একটা ছেলের মতন, ছেলেটাকে যেমন বড় করি সেই রকম যদি আমরা সবাই মিলে গ্রামবাসী এবং গাছটাকে লাগিয়ে যত্ন করে লক্ষ্য নজর করে যদি রাখতে পারি তাহলে ভাববো যে আমাদের উপরে একটা ছাতা আছে, এইরকম মনে হয় এখনও আমাদের। এইটা সবাইকে আমরা বোঝাইও এই পর্যন্ত। কি হচ্ছে? গাছ মাপা হচ্ছে। কত উচ্চতা,
কত নিচু কি গাছ জানিস? এটা পেয়ারা বাই। আজকে তো তোমাকে শিখতে হবে, ওইটা কালো বানি শিখতে হবে, সবাই শিখতে হবে। গাছপালা যত সব কিছু লাগানো বাচ্চা যা জন্ম করা সব শিখতে হবে। তারপরে সব রকম গাছ আসতো, বাইন আসতো, গোড়ান আসতো, গর্জন আসতো, সব কিছু গাছ আমরা পরপর যেমন আসতো তেমন পরপর বসাতাম। কতদিন ওঠা হয়নি এখানে, দেখেছিস তো গাছ কত বড় হয়ে গেছে, আমাদের টাওয়ারের থেকে উঁচু হয়ে গেছে। দেখ একদম কিছু ছিল না, একদম সাদা ধুধু করছিল। এই গাছপালা বসানোর জন্য আমাদের দেশও অনেক উন্নতি হয়েছে, নদী ভাঙনটাও কমে গেল। মৃদু মৃদু হাওয়া ভালো লাগবে না? এবং আমরা এই যে জঙ্গলগুলোও আমরা ডিউটি দিয়ে রক্ষা করি। প্রত্যেক দিন 2 জন করে এসে 2 ঘন্টা 3 ঘন্টা করে দেখে যাবে জোয়ার ভাটা। মেন হচ্ছে যে এগুলো হচ্ছে কাঁকড়া বলো, ওই ঝিনুক একটা লোকেরা প্রচণ্ড দাম তাই তুলতে আসে। জোয়ারে যাচ্ছে তো তাই ওরা গাছ কোনো ক্ষতি করেনি, কিন্তু যখন ভাটা টানে যারা ঢুকে তখন ওই যে 2 সাইডের যে গাছগুলো আছে ওগুলো পড়ে যায় নিচে। অনেকে বোঝে অনেকে বোঝে না, অনেকে আমাদের প্রচণ্ড গালিগালাজ করে। আমরা বললাম তাহলে আমাদের কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের দেখে যেন তারা একটু ভয় পায়, কি আমাদের মানতে চায়। আবেদন করলাম যদি আমাদের একটা পোশাক দেওয়া যায়। যে আমরা প্রথম শাড়িটা যখন নিই আমরা গ্রুপ থেকে আলোচনা করে নিই যে এইটা করলে আমাদের ভালো হবে, লোক চিনবে, ভয় পাবে। সবুজ শাড়ি, আমরা সবুজের সঙ্গে মিশে যাই। আমরা ধানের উপর দিয়ে হাঁটা চলা আমাদের আবার একটা অভ্যাস হয়ে গেছে, গিয়ে আগে থেকে গাছ ছিল না তো, সব লাগানো গাছ। আজকে দেখতেছি একরকম, কালকে গেলে আরেক রকম। জঙ্গল তো সবুজে সবুজে ভরা, দেখতে ভালো লাগে। এদিকে ধানই আছে, এদিকে গাছগুলো পরপর বড় হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগতেছে। এরকম গেলে আমরা হই আনন্দ, একসঙ্গে গান বাজনা হাসি ফুর্তি, আমার মানে আনন্দই থাকি ওখানে গেলে। আমাদের লোককৃষি গ্রুপ সবাই এই ফোন করে যাওয়া আসা, গল্প গুজো, কি হবে না হবে বা কোথায় মিটিং করবে, কোথায় যাওয়া হবে, আমাদের সব কিছু আলোচনা হয়। মাসে আমরা 4 বার করে বসি। নিউজ আসার পরে তারপর প্রশিক্ষণ পেয়ে আমরা এইসব ম্যানগ্রোভ লাগিয়েছি। আমরা সবাই মিলে নিয়েছি শপথ, চারিদিকে গড়বো যে সবুজের পথ। সবুজ মানেই শুধু রং নয় যেন, গাছপালা দিয়ে আমরা গড়েছি অরণ্য। যাই হোক, এবারে তোমরা অবশ্যই করঞ্জার আর বনজুই দুটোর চারা ভালোভাবে তৈরি করো, আর এই কালিলতাগুলোকে পরিষ্কার করতে শুরু করো। মানে কিছু গাছ আছে ম্যানগ্রোভ যেটা স্যালিনিটিকে অ্যাবজর্ব করে, কিছু গাছ আছে যে স্যালিনিটিকেও বাড়ায়, বুঝেছো তো? এটা অদ্ভুত, সে এত অসাধারণ প্রকৃতির সঙ্গে ও মানিয়ে নিতে পারে, এই জন্য এত এত ভ্যারাইটি। এই তো ফল, করঞ্জা গাছ, নয় না? যদি এগুলোকে দেখো, এগুলোকে মানে নিয়ে আসবে, মানে এগুলোকে ছবি তুলে রাখবে, যেটাকে একটা একটা রিসার্চের মতন করে এই জায়গাটাকে নাও, বুঝতে পারলে? কোন ম্যানগ্রোভের মানে কি উপকারিতা সেটা তো সবাই জানে না, আমরাও অনেক কিছু জানি না, শুনছি জানছি যে এই গাছ থেকে এই হয়, এগুলো তো অবশ্যই জানতে হবে না। এই গাছটাই যেই পোকাটা বসছে, ডিম পাড়ছে, ছটপট ছটপট করে ছবি তুলতে থাকো। গান্ধী পোকা তো লম্বাটি হয়, বুঝেছো? এগুলোকে ডকুমেন্ট করতে থাকো, যখন যা দেখছো তাই ডকুমেন্ট করো। এই হচ্ছে ল্যাবরেটরি, প্রকৃতির ল্যাবরেটরি। আসামের সঙ্গে আমাদের অনেক মিল আছে। হ্যাঁ, একদম ল্যাঙ্গুয়েজে অনেক সিমিলারিটি। ছোটো ছোটো কাঁকড়া মাছ ধরতে বারণ করতাম, আবার একদম টোটাল বন্ধ করে দিল 2 বছর। টোটাল 2 বছর বন্ধ থাক, তারপরে বড় হোক না, তোমরা ধরবে, করেছি তো তোমাদের জন্য, সবার সুবিধা হবে। ওরা নিউজের তরফ থেকে কাজ করছে, গাছগুলো যাতে ভালো থাকে। গাছগুলো ভালো থাকলে আমাদের নদীর চর গড়তে থাকবে, নদী ভাঙবে না।
কারণ আগেকার দিনে আমাদেরকে 5-7 বছর অন্তর অন্তর ঘর চেঞ্জ করতে হতো। এ ঘর ভেঙে নদীতে চলে গেল, আবার নতুন করে ঘর বাঁধতে হতো কিছুটা ভেতরে ঢুকে। এখন আর সেটা করতে হচ্ছে না, গাছগুলো নদীর স্রোত বা ঢেউকে আটকে দিচ্ছে। তারপর আস্তে আস্তে দেখলুম যে হ্যাঁ মাছ কাঁকড়া বড় হয়েছে, ধরা যাবে। ছোট বাচ্চা কাঁকড়া ধরবে না, বড় থেকে ধরো। আমরা সমুদ্রের সম্পদ বাঁচিয়ে আমাদের উপার্জনটাকে আমরা করে যাই। দিনে কমপক্ষে 7-8 কেজি পর্যন্ত ধরি। তো অনেকটা রেহাই পেয়েছি আমরা এই নদীর চরে গাছগুলো হওয়াতে, যার ফলে নদী ভাঙবার পরিবর্তে নদী এখন গড়ছে। নদী গড়বার ফলে আমাদের এই মাছ কাঁকড়া ধরার ইনকামের হারটা বৃদ্ধি পাচ্ছে। আমাদেরকে আর বাইরে যেতে হচ্ছে না, এই চরের কোলেই আমাদের কাঁকড়া ধরে জীবিকা উপার্জন ভালোই হচ্ছে। আমি চাই এই হাওয়ার সাথে আমাদের এই গল্প বহু দূর গ্রামে গ্রামে ছড়িয়ে যাক, যাতে মানুষ এই ম্যানগ্রোভের গুরুত্বটা বুঝতে পারে। জেঠিমা, মনে হয় না হাওয়াতে অনেক আশা মিলে রয়েছে? হ্যাঁ রে, ঠিক বলেছিস, হাওয়াটা খুব সুন্দর লাগছে, দেখ খুব ভালো না? আমরা ম্যানগ্রোভ বসানোটা আমাদের সার্থক হয়েছে। হাওয়া তো অবশ্য বদলেছে, হাওয়া বদলেছে, যার জন্য আমরা এগিয়ে আসতে পেরেছি, আজকের এই জায়গায় আসতে পেরেছি। আমাদের তো কোথায় বাজারেও যেতে দিত না, আর যে আমরা এই পয়েন্টে আসতে পেরেছি, সত্যি বাস্তব কথা। আমাদের জীবনে আমি রামগঙ্গা পাথর প্রতিমা দেখিনি, আমাদের দেখতে দেয়নি কেউ। বাড়ির যখন আমরা পড়তাম, আমাদের স্কুল আর ঘর আর কোথাও আমরা দেখিনি। আর আমাদের বলতো যে মেয়েরা কোথাও বেরোনো যাবে না, যাত্রা বলো পরব বলো কোথায় যেতে দিত না আমাদের। এইরকম অবস্থায় ছিলাম। আর আমাকে বিয়ে দিয়েছে 2007-এ, মানে আমার তখন 15 বছর 2 মাস বয়স। আমাদের শেখার আগ্রহ আছে বলে আমরা এই জায়গায় আসতে পেরেছি, আর নাহলে কি আর আসতে পারতাম? গ্রামে মেয়ে হলে তো কি আছে, আমাদের কি শক্তি নেই? আমরা পিছিয়ে থাকবো কেন? এগিয়েই যাবো আমরা।